ক্ষমতা ও শক্তি থেকে শক্তি এই পার্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে শক্তি কি। কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অর্থাৎ যার বেশি কাজ করার সামর্থ্য রয়েছে তার শক্তিও বেশি, যে বেশি কাজ করতে পারে তার, অর্থাৎ কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অথবা শুধু বলা যায় যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যে যত বেশি কাজ করতে পারে তার তত বেশি শক্তি রয়েছে। শক্তির নির্দিষ্ট কোনো দিক নেই, এই জন্য শক্তির শুধু মান আছে, বা শক্তিকে পরিমাপ করার জন্য শুধু মানের মাধ্যমে পরিমাপ করে কত জুল শক্তি। তো বলা যায় যে যেহেতু শক্তির কোনো দিক নেই, তাই শক্তি হলো একটা স্কেলার রাশি। শক্তির একক। শক্তি এবং কাজ পরিপূরক। কাজ দ্বারা শক্তিকে রিপ্লেস করা যায়, শক্তি দ্বারা কাজকে রিপ্লেস করা যায়। তাই কাজের একক শক্তির একক হবে, কাজের মাত্রা শক্তির মাত্রা হবে, কাজের একক শক্তির একক হবে। এবারে আমরা সাধারণত বিভিন্ন প্রকার শক্তি পাই, প্রায় 9 প্রকার শক্তি আমরা পাই। শক্তির বিভিন্ন রূপ, অর্থাৎ বিভিন্ন ধরনের শক্তি আছে, তবে এই অধ্যায়ে আমরা অনেক বিভিন্ন ধরনের শক্তি আলোচনা করব না, শুধু শুধু 2টা শক্তি আলোচনা করব। তো দেখি শক্তির বিভিন্ন রূপটা আসলে কি। শক্তির বিভিন্ন রূপ রয়েছে, তার ভিতরে তাপ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি আছে, শব্দ শক্তি আছে, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি, তারপরে সৌর শক্তি, সূর্য থেকে আগত শক্তি, সৌর শক্তি, নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয় শক্তি। এবং এই অধ্যায়ে আমরা যেই শক্তিটা আলোচনা করব, যেটা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে যে শক্তি গতি শক্তি এবং বিভব শক্তির সমন্বয়ে গঠিত। অবস্থান বা গতির কারণে কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে বস্তুর মধ্যে যে শক্তি নিহিত থাকে, বস্তুর মধ্যে যে শক্তি নিহিত থাকে বা যে শক্তি উদ্ভব হয়, এটা আর কি, মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি বলে, অর্থাৎ বস্তুর যদি কোন একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 তলায় বা 10 তলায় উঠানো হয়, বস্তুর এই যে হাইটের কারণে বস্তুর মধ্যে একটা শক্তি থাকবে, সেটাকে আমরা বিভব শক্তি বলতে পারি। আবার যদি ওই 10 তলা বা 5 তলা থেকে বস্তুকে ছেড়ে দেই, তাহলে বস্তুটা কিন্তু গতিশীল হবে, তাহলে বস্তু অন্য একটা ধরনের শক্তি অর্থাৎ গতিশক্তি অর্জন করবে। তার মানে বলা যায় বস্তুর অবস্থান বা গতির কারণে বস্তুর মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। আজ আমরা মূলত এই যান্ত্রিক শক্তিটা নিয়ে বিস্তার আলোচনা করতে চাই। যান্ত্রিক শক্তি মূলত 2টা শক্তির সমষ্টি। যান্ত্রিক শক্তি হলো মূলত বিভব শক্তি ও গতি শক্তির সমন্বয়ে গঠিত। বিভব শক্তি আর এটা হলো গতি শক্তি। তো আমরা আজকে একটু দেখি গতি শক্তিটা কি। গতি শক্তি এবং বিপরীত, এই পুরো পার্টটাই আমরা দেখতে চাই। গতিশীল গতিশক্তি হলো
গতিশীল বস্তু তার গতিকে অক্ষুণ্ণ রাখার জন্য যে শক্তি বা সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। এখন একটা রিক্সা, রিক্সা চলন্ত রিক্সা চলে যাচ্ছে, আমি যদি একটু ধরে রাখার চেষ্টা করি কিন্তু আমি কিন্তু রাখতে পারবো না, সামনে যাবেই বা আমাকে নিয়ে যেতেও চেষ্টা করবে, তার মানে তার গতিকে তো কিন্তু ধরে রাখতে চাচ্ছে। এবারে যে আমার মানে ফ্যান চলে, ফ্যান যে আমি যদি সুইচ বন্ধ করে দেই সাথে সাথে কিন্তু ফ্যান বন্ধ হয়ে যায় না, বেশ অনেক সময় পরে বন্ধ হয়ে যায়, তার মানে ফ্যানটা তার এই গতিকে ধরে রাখতে চায়। তার মানে গতিশীল বস্তু তার গতিকে ধরে রাখতে চাওয়ার জন্য বা গতিশীল রাখতে চাওয়ার জন্য যে সামর্থ্য লাভ করে বা কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তিকে সাধারণত বর্তমান বইয়ে 9 এর বইয়ে টি মানে ইকে মানে এক্স্যাক্টলি টি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এর আগের এডিশনের বইয়ে ইকে ইকে দ্বারা প্রকাশ করা হয়েছে। ইকে মানে কাইনেটিক এনার্জি, এটার প্রপারলি একটা মিনিং রয়েছে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি মানে হলো গতিশক্তি, তার মানে আমরা ইকে অথবা টি দুইটাই ইউজ করতে পারি। এখন আমরা একটু দেখবো যে আসলে গতিশক্তির সমীকরণটা কোথা থেকে আসে বা কোথা থেকে আসলো, আমরা কোথা থেকে পেলাম এই গতিশক্তির সমীকরণটা, এটা আমরা একটু দেখি। একটা বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে বস্তুটা বল প্রয়োগ বিন্দুর দিকে কিন্তু সরণ ঘটে। বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করলাম, বস্তুটা এই অবস্থানে আছে, বস্তুটার উপরে যদি আমরা এফ সম বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কিন্তু এই এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে পৌঁছাবে। তাহলে বস্তুর যদি বল প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশ থাকে তাহলেই তো কাজ, তাহলে গতিশক্তি হবে, গতিশক্তিটা বলা যাবে, গতিশক্তি মানে ইকে অথবা টি যাই বলি না কেন, ইকে বা টি ইজ ইকুয়াল টু হবে কৃতকাজ বলতে পারি। কেন কৃতকাজ বলবো, আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বল প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশ থাকে তবে বল এবং বল প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তো এখানেও আমরা কিন্তু বল প্রয়োগ করলাম, বস্তুটা গতিশীল হলো, গতিশীল হয়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো, তার মানে কি গতিশক্তি ইকুয়াল আমরা কৃতকাজ বলতে পারি। কৃতকাজ আমরা জানি বা এর আগে আমরা বের করে আসছি, গতিশক্তি এই কৃতকাজের সমীকরণ হলো ডাব্লিউ ইকুয়াল এফ এস, এটা আমরা জানি। আমরা যেহেতু এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাবে সরণের উপাংশ তো এস, তাহলে কাজ হলো ডাব্লিউ ইকুয়াল এফ এস। আমরা গতির এবারে আমরা এই নিউটনের দ্বিতীয় সমীকরণ থেকে, দ্বিতীয় সমীকরণের গাণিতিক রূপ এফ ইকুয়াল আমরা জানি এম এ, তাহলে আমাদের সমীকরণের দ্বারাই ইকে বা টি ইজ ইকুয়াল টু এম এ এস। এবারে আমরা গতির চতুর্থ সমীকরণটা লিখবো, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস হলো 2as। মুক্তভাবে যদি বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে কিন্তু আদিবেগ থাকবে না, তাহলে এখানে ভি স্কয়ার ইকুয়াল হবে 2as। এবারে আমরা যদি 2as ইকুয়াল ভি স্কয়ার লিখি তাহলে as ইকুয়াল হবে ভি স্কয়ার ভাগ হলো 2, আমরা এইখানে as এর মানটা বসাই দিব, তাহলে যেটা হয় ইকে ইকুয়াল আমরা বলতে পারি যে m ইন্টু ভি স্কয়ার বাই 2, তাহলে কি হলো এটাকে হাফ, এটাকে আমরা সাইডে সরিয়েও লিখতে পারি হাফ ইন্টু এম ভি স্কয়ার, তার মানে গতিশক্তি ইকে অথবা টি, গতিশক্তি ইকে অথবা টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখানে আমাদের একটা কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আমরা পাই যে গতিশক্তি ঋণাত্মক হয় না কেন, বা গতিশক্তি যে গতিশক্তি সর্বদাই পজিটিভ বা ধনাত্মক, এটা যুক্তি দাও। এখন আমরা যদি একটু খেয়াল করি বস্তুর ভর তো নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না, বস্তুর ভর তো পজিটিভ, বস্তুর ভর নেগেটিভ, ভর তো আছে, নেগেটিভ তো হতে পারে না। এবারে বস্তুর বেগ, বস্তুর বেগ নেগেটিভ যদি হয়, ধরে নিলাম বস্তুর বেগ হলো 2 মিটার পার সেকেন্ড পজিটিভ, তার মানে 2 এর বর্গ তো +4 হবে। আর যদি আমরা -2 মিটার পার সেকেন্ড বলি
তাহলে -2 এর বর্গ কিন্তু +4 মিটার পার সেকেন্ড, বর্গ করলে এটা প্লাস হয়ে যাবে। এই জন্য বলা যায় যেহেতু বেগ এর বর্গ আছে সমীকরণে, এই জন্য বেগ এর মান ঋণাত্মক থাকলেও এটা অলওয়েজ ধনাত্মকই হবে। তাই বলা যায় যে গতিশক্তি কখনো নেগেটিভ হতে পারে না, গতিশক্তি অলওয়েজ পজিটিভ হবে। গতিশক্তি এবং ভরবেগের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করো। গতিশক্তি গতিশক্তি ও ভরবেগের মধ্যে একটা রিলেশন, এর মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমরা দেখাতে চাই ই কে সমান হলো পি স্কয়ার বাই টয়েস এম, এই ইকুয়েশনটা আমরা দেখাতে চাই। এটা হলো গতিশক্তি এবং ভরবেগ, পি মানে মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগের গুণফল ভরবেগ। তাহলে ই কে ইজ ইকুয়াল টু হবে পি স্কয়ার বাই হলো টয়েস এম। তো আমরা এখন গতিশক্তির ইকুয়েশনটা বের করলাম। ই কে ইকুয়াল আমরা করলাম হাফ এম ভি স্কয়ার। আমরা জানি ভরবেগ পি ইকুয়াল হলো এম ভি। তো উপরের সমীকরণে কিন্তু একটা এম আছে আর ভি এর বর্গ আছে, তাহলে দুইটা কিন্তু পাওয়ারটা কিন্তু সমহারে নাই, এম স্কয়ার থাকতো অথবা শুধু ভি থাকতো, সেরকমটা নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি লবে একটা এম দ্বারা গুণ করি, আমরা জানি ভগ্নাংশের লব এবং হরে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ওই ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ভগ্নাংশের লবকে যদি আমরা একটা এম দ্বারা গুণ করি, আর এখানে তো এম ভি স্কয়ার আছেই, হরকে আবার এম দ্বারা ভাগ করব, এটা কেটেও দিতে পারি। এক্স্যাক্টলি আমি কেটে দেওয়ার জন্য কিন্তু নেই, সমীকরণটা বের করার জন্য নিলাম। তাহলে উপরে কিন্তু হয় এম স্কয়ার ভি স্কয়ার আর নিচে হয় টয়েস এম। এবারে আমরা জানি পি ইকুয়াল এম ভি, উপরেরটাকে যদি আমরা এম ভি হোল স্কয়ার করে লিখি আর নিচে হলো টয়েস এম, তো ফাইনালি এই ইকুয়েশনটা আমরা পাই পি স্কয়ার বাই হলো টয়েস এম, মানে ই কে অথবা টি ইকুয়াল হবে পি স্কয়ার বাই হলো টয়েস এম। এটা একটা ভালো সম্পর্ক, অর্থাৎ এটা দিয়ে আমরা অনেক ম্যাথ করি, খুব কাজে দিবে আর কি। বিভব শক্তি হলো স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থানে স্থানান্তরিত করলে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে বা নিহিত থাকে বা যে শক্তির উদ্ভব হয় সেটাকে আমরা এক্স্যাক্টলি বিভব শক্তি বলি। বিভব শক্তিকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। এক্স্যাক্টলি বিভব শক্তিকে ভি অথবা ইপি দ্বারা প্রকাশ করা হয়। ভি আমাদের এই বর্তমান 9-10 বা নবম দশম শ্রেণীর বইয়ে গতিশক্তিকে বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং এর আগের বইয়ে বিভব শক্তিকে ইপি, ইপির একটা প্রপার মিনিং আছে, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি, পোটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। এখন আমরা মনে হয় বুঝতে পারছি, অর্থাৎ স্বাভাবিক অবস্থান বা বিভব শক্তি। এখন কোনো একটি বস্তুকে আমরা একটু দেখবো যে বিভব শক্তি কিভাবে বের করা যায়। কোনো একটি বস্তুকে যদি কোনো একটি বস্তুকে বা এম ভরের একটি বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ উচ্চতায় উঠানো হয়, তাহলে বস্তুর মধ্যে যে শক্তি নিহিত বা অর্জিত বা শক্তির উদয় হবে সেটাকে আমরা বলতে পারি বিভব শক্তি, বা বস্তুর মধ্যে যে শক্তি পুরোটা শক্তি হবে বিভব শক্তি। বিভব শক্তিকে এক্স্যাক্টলি ইপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিভব শক্তি হলো বস্তুর ওজন। এইখানে যে বস্তুটা আছে এই বস্তুটাকে কিন্তু পৃথিবী টানছে, পৃথিবী টানলে এর ওজন আছে এবং এটা কোথায় আছে, এই উচ্চতায় আছে। তাহলে বিভব শক্তি হবে বস্তুর ওজন ইনটু হলো উচ্চতা। তাহলে ওজন হলো ডাব্লু, উচ্চতা হলো এইচ। আমরা জানি ডাব্লু ইকুয়াল এম জি আর এইচ, তাহলে ইফি ইকুয়াল হবে এম জি এইচ। এখানে আমাদের একটা কোশ্চেন আসে, প্রায় আসে, কিরকম যে বিভব শক্তি কিসের উপর নির্ভর করে বা কোন মানের পরিবর্তনের কারণে বিভব শক্তির পরিবর্তন হয়। বিশেষ করে আমরা
কোনো একটি নির্দিষ্ট বস্তুকে আমরা যেখানেই নিয়ে যাই না কেন, বস্তুর ভর কিন্তু চেঞ্জ হয় না। ভর হলো মৌলিক রাশি, ভরের মান হলো ফিক্সড। এবং আমরা এক একতলা থেকে যখন দোতলায় কোনো একটি বস্তুকে নিয়ে, একতলা থেকে দুই তলায় যখন কোনো বস্তুকে নিয়ে যাই, তখন জি এর মান যেটা ব্যবহার করি, জি এর মান 9.8, এটা ইউজ করি। পাঁচতলায় ঠিক পাঁচতলায়ও ঠিক আমরা একই জি এর মান ইউজ করি। তাহলে কিন্তু এম এর মান এবং জি এর মান ফিক্সড। তাহলে পরিবর্তনশীল কোনটা, চেঞ্জেবল কোনটা? চেঞ্জেবল হলো হলো হাইট। তাহলে বলা যায় বিভব শক্তি হলো হাইট এর সমানুপাতিক। বিভব শক্তি মানে হাইট বা উচ্চতা, উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে। উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে। উচ্চতা যত কম হবে বিভব শক্তি তত কম হবে।